ভাই আমির খানের ওপর সমস্ত রকম সম্মান রেখে আমি বলছি, লোকটা না দিন দিন ভাই জোকারে পরিণত হয়ে যাচ্ছে। কি বলছে, কখন কি করছে, আদৌ কি চাইছে, মানে কোন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। আমি কদিন আগে আমির খানকে নিয়ে একটা ভিডিও করি যেখানে আমি প্রচণ্ড পজিটিভ ওয়েতে কথা বলি এবং বলি যে আমির খান যেটা করে দেখালো সেটা করার বা ভাবার সাহস অনেকে দেখাতে পারেনি, এবং আমির খান যে ধরনের বক্তব্য রাখছিল বা স্টেটমেন্ট দিচ্ছিল সেটা এক কথা অনবদ্য। তখন অনেকেই আমাকে কমেন্টে লিখেছিল যে দাদা এর ভাঁওতাবাজিতে পা দিও না, এটা অনেক রকম ভাঁওতাবাজি থাকে, এর কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি তখন তাদেরকে কড়া রিপ্লাই দিয়েছিলাম যে ভাই কী করে বলছো, আমির খান একটা এত বড় স্টেপ নিচ্ছে, কজন সাহস দেখাতে পারে, কজন প্রডিউসার ভাবে। কারণ তখন বড় বড় ডিল অফার আসছিল, নেটফ্লিক্স নাকি কিনে নিতে চাইছিল, এটা নাকি কিনতে দেয়নি, এরকম অনেক রকম কথা চারপাশে ঘুরছিল। লাস্ট অব্দি আমির খান বলে যে সিনেমা হলকে বাঁচিয়ে রাখা খুব দরকার, যে কারণে আমির খান স্টেপ নিচ্ছে এমন, যেটা আগেকার দিনে হতো, একটা সিনেমা থিয়েটার ছাড়া আর কোনো দেখার রাস্তা নেই। এই যে মানুষের মাথায় একটা ঢুকে গেছে কদিন পর ওটিটিতে চলে আসবে, আমরা হাতের মুঠোয় পেয়ে যাবো সিনেমা, যে কারণে অনেক মানুষ আর সিনেমালমুখী হচ্ছে না। কারণ সবাই একটা জিনিস জেনে গেছে 1-1.5 মাসের মধ্যে যে কোনো ওটিটিতে আসবে। তো সেই সময় দাঁড়িয়ে সিতারা জামিন পর রিলিজের সময় আমির খান বারবার এটা প্রচার করার চেষ্টা করে যে আমার সিনেমা তুমি যদি সিনেমা হলে থাকাকালীন না দেখো তাহলে তোমাদের দেখার আর কোনো সুযোগ নেই। কারণ ওটিটিতে কবে ওটিটিতে আসবেও না, আর ইউটিউবেও কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখার সুযোগ চাইলে এখন হলে গিয়ে দেখে নাও, নাহলে আমার সিনেমা আর কোথাও অ্যাভেলেবেল থাকবে না। তো এইভাবে কিন্তু আমির খান তখন একটা সিনেমাটা কিন্তু হাইপ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এই স্টেপটা কিন্তু নিয়েছিল। এবং আমি সেটাকে মন থেকে সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ ভাই, কেউ একজন তো থিয়েটারকে বাঁচানোর চেষ্টা করছে, যে এত বড় স্টেপ ওটিটির ফাঁদে পা দিচ্ছে না, সিনেমা হলটা কি গুরুত্ব দিচ্ছে। এখন জাস্ট বুঝতে পারছি সবটাই ভাঁওতাবাজি ছিল, সবটাই ভাঁওতাবাজি ছিল সিনেমার জাস্ট হাইপ বাড়াবার জন্য। এমনিতে আমির খানের প্রতি অডিয়েন্সের একটা ভালোবাসা তো রয়েছে, সেই ভালোবাসা থেকে প্লাস সিতারে জমিন পরের মতো কন্টেন্টটা ভালো হওয়ার কারণে ব্যাপারটা ওয়ার্ক করে গেছে। এটাই যদি আজকে সালমান করতো বা শাহরুখ করতো বা অক্ষয় করতো, দেখতেন ট্রোলের বন্যা বয়ে যেত। আমির খান একটা ভালো সিনেমা করেছে বলে ট্রোলিংটা কম হচ্ছে, কিন্তু এগুলো কি ধরনের ঘটনা ভাই। তুমি একটা জিনিস মানে লোককে বোঝাবার চেষ্টা করলে, নিজেকে হিরো করাবার চেষ্টা করলে যে আমি একটা হিরোর মতো ভাবনা চিন্তা রাখছি, যে আমি একমাত্র সিনেমা হলের কথা ভাবছি, এবং কখন কত আর্টিকেল বেরোলো, আমি নিজে কতগুলো ভিডিও করেছিলাম। আজকে জানতে পারছি যে আমির খান এই সিনেমাটা নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ করে দিতে চলেছে পে পার ভিউ মডেলে। অর্থাৎ 100 টাকা টাকা খরচ করে আপনাকে সিনেমাটা দেখতে হবে। ঠিক আছে, এটাকেও আমি অস্বীকার করছি না, এটা মেনে নেওয়া যায়। তুমি 1 বছর পরে আনো, তোমার লক্ষ্যটা কি ছিল? যাতে মানুষের কাছে সিনেমাটা তাড়াতাড়ি অ্যাভেলেবেল না হয়। প্রথম কথা, এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল সর্বত্র। এখন এই সিনেমাটা না ইউটিউবে আসবে কদিনের মধ্যে, কিন্তু তার আগে এইচডি প্রিন্ট সর্বত্র অ্যাভেলেবেল। ফেসবুক টেসবুক সবাই সিনেমার পোস্ট ছেড়ে দিচ্ছে, পুরো এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল। সবার আগে তো এই জিনিসটা বন্ধ করতে পারলো না, তাহলে আর কি হল প্রিন্ট নয় ভাইরাল হচ্ছে মানা যায়। কিন্তু ভেতরে ভেতরে কারা এই ধরনের নোংরামিগুলো করছে আমি সিকান্দারের টাইমেও দেখলাম, রিসেন্টলি হাউসফুল ফাইভের ক্ষেত্রে দেখলাম ওটিটিতে আসার আগেই এইচডি প্রিন্ট চলে এলো, আবার এই সিনেমাটার ক্ষেত্রে হতে চলে এলো। কিছু তো একটা চক্র ভেতরে ভেতরে চলছে। তাহলে এইচডি প্রিন্ট কি করে ওটিটিতে আসার আগে বা সিনেমা হলে সিনেমা রিলিজের আগে হয়ে যাচ্ছে, এটা সবার আগে বোঝা দরকার। প্লাস আমির খানের এই যে মামদোবাজিগুলো বারবার করে, যে আমি সিনেমা হলের কথা ভাবছি, আমার আগে কেউ এরকম ভেবে দেখায়নি, ওটিটির চক্করে সবাই ফেঁসে যাচ্ছে, তাহলে তুমি নিজে এটা কি করলে? তুমি নিজে এটা কি করলে? এই ভাবনা চিন্তাটাকে আমি খারাপ বলছি না, নিজের চ্যানেলে সিনেমা সে আনতেই পারে। তো তুমি যদি রিলিজের মোটামুটি 1-1.5 মাস পরেই যদি নিয়ে আসো, তাহলে তুমি কি থিয়েটারের কথা ভেবে এত কিছু করলে? তুমি যে কথাটা পড়ে গেলে বারবার, তুমি কি তাহলে থিয়েটারের কথা ভেবে করলে? তুমি তো সেটাই করছো যেটা বাজবে কেনার, বরং লোকের কাছে বাজে মেসেজ যাবে যে আমির খানের সিনেমা মনে কেউ কেনেনি, তাই কারণে আমির খানকে এটা করতে হলো, এই কথাটাই উঠবে। কারণ লাল সিং চাড্ডার সময় সবাই জেনে গেছিল যে আমির খানের লাল সিং চাড্ডা কেউ কিনতে চাইছে না। এটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে অন্যতম মানে ভাইরাল খবর, এটা আমরা সবাই জানি যে লাল সিং চাড্ডাকেও কিনতে চাইছিল না। তো এখন এই যে ঘটনাটা আমির খান করছে, যে আমির খানের মতো একটা তারকার সিনেমাকে 100 টাকা দিয়ে ইউটিউবে দেখা যাবে, এটা আমির খানের রেপুটেশনটা কোথায় নামছে বুঝতে পারছো? কোথায় নামছে বুঝতে পারছি, মানে এর মাথায় ঠিক নেই, যা বুঝতে পারছি আমি। মাথায় ঠিক নেই। হ্যাঁ, ভালো পারফরমেন্স দিয়েছে, সিতার জমিন পর ভালো সিনেমা হয়েছে, আমি নিজে বলছি যে হ্যাঁ আমির খানের সিনেমা থেকে বারবার শেখার রয়েছে, কিন্তু এর মাথা বরাবরই গন্ডগোল রয়েছে, বরাবরই। নাহলে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার জাস্ট কিছু মানে বলার ভাষা নেই। মানে হলো না, শেষ পর্যন্ত সেই হলো না। যেটা আমার আশা ছিল যে আমির খান করে দেখাবে, যে একটা সিনেমা রিলিজ করলো, প্রায় 1 বছর হতে চললো, কোথাও অ্যাভেলেবেল নেই, মানুষকে সিনেমা হলের উপর ভিত্তি করে চললো, এবং এখনও কিন্তু বেশ কিছু হলে অ্যাভেলেবেল। তাহলে আমির খান পুরো ভাঁওতাবাজিটা কেন দিল? শুধুমাত্র কি দর্শক টানার জন্য, ব্যবসা বাড়াবার জন্য, নিজেকে একটু অন্যরকম দেখাবার জন্য? তুমি কোন সা তাহলে তুমি অন্যরকম হলে? যদি তোমার সিনেমা, তাও বলবো তো যারা ওটিটিতে বিক্রি করে তাদের কিছু বোধবুদ্ধি আছে, এবং সেখানে একটা মিনিমাম পুরো ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে তোমাকে দেখতে হচ্ছে। কেন আমির খানের মতো তারকা সিনেমা লোক 100 টাকা দিয়ে টিকিট কেটে দেখবে, এদিকে হলে গিয়ে দেখে নিয়েছে। মানে লজিকটা কি আমি বুঝতে পারছি না এটার পিছনে। তো জানি না, মানে কিছুই বলার নেই, এটা আমি একদমই সমর্থন করতে পারলাম না ব্যাপারটাকে। মানে এত ঘটা করে জানালো যে 29 তারিখ একটা কি না কি অ্যানাউন্সমেন্ট করবে, ভাবলাম নতুন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট হবে। লে হালুয়া, এইটা অ্যানাউন্সমেন্ট যে আমি আমার চ্যানেল খুলছি,
এই 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে, ভাবো এত জলদি পুরো সিনেমা ইউটিউবে অ্যাভেলেবেল। কি বলবে, মানে এটা লজিক কি? কেন এত কিছু করলো তাহলে? আমি জাস্ট বুঝতে পারছি না এটা। এটার উত্তর বা ভাবনা যদি তোমাদের মাথায় থেকে থাকে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ আমার মাথায় কিছু ঢুকছে না। যাই হোক, এটাই বলা ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।